এত রাতে এখানে কি করছিস? গম্ভীর পুরুষালী কণ্ঠের ধমকে থতমত খেয়ে গেল অরুণিতা। সবাই আরো বলেই ডাকে। আসলে কি আসলে? এত রাতে তুই আমার ঘরে এসছিস? তোর বাপ চাচারা জানে? আরো রুদ্ধের পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলালো। ইস, এত কিউট মানুষটা। তবে মুখটা দেখো, কেমন করলার মতো বানিয়ে রেখেছে, যেন ওনাকে কোনো তেতো জিনিস খাইয়ে দেওয়া হয়েছে। রুদ্ধ আরও সেই দৃষ্টি দেখেও দেখল না। কি হলো? আবার যেন ধমকে উঠল মানুষটা। ভুল করে এই রুমে চলে এসেছি। আমাকে তোর মতো কথা পেয়েছিস? নিজের বাড়িতে কেউ ভুল করে অন্য রুমে চলে আসে? আসলে কি বলুন তো রুদ্র ভাই, আমার এত ঘুম পাচ্ছিল, চোখে দেখতে সমস্যা হচ্ছিল, আর হবে না। বলে রুদ্ধকে পাল্টা জবাবটুকু দেওয়ার সময় না দিয়ে কোনো রকম দৌড়ে চলে আসলো নিজের ঘরে। রুদ্ধর ঘরে ঠিক দুটো ঘর পরেই একদম কর্নারের ঘরটা তার মাঝে আহেও রুহানির ঘর পড়েছে। ঘরে এসে হাফ ছেড়ে বাঁচল আরও। মানুষটা কেমন জানি শুধু খ্যাট খ্যাট করে, অথচ এই মানুষটাকেই ও মন প্রাণ দিয়ে বসে আছে সেই বোঝ হওয়ার পর থেকে। আরও এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে। ছোটবেলা থেকে যৌথ পরিবারে বড় হয়েছে আরও। আরুর বাবার 3 ভাই। বড় চাচা আসলাম শেখ, তার বড় ছেলে শেখ রুদ্ধ মাহতাব, মেয়ে রুহানি শেখ এবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে। ছোট চাচা আজরাল শেখ, তার ছেলে ইয়াজ এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে আরুর সাথেই। আরুর বাবা মেঝো বড় মেয়ে অরুণিতা শেখ, ছোট মেয়ে আহিয়া ক্লাস 8-এ পড়ছে। ছোট থেকেই দেখে আসছে রুদ্ধ ওকে প্রচণ্ড শাসনে রাখে। পান থেকে চুন খসলে লোকটা ওকে ধমকে ধমকে অস্থির করে তোলে। তবুও এই শাসনের মাঝেও আরও এমনভাবে পিছলে পড়ল যা থেকে বের হলেই ওর মরণ নিশ্চিত। রুদ্ধ বাবা চাচাদের সাথে অফিস সামলায়। আজ সকালে অফিসে যাওয়ার পূর্বে আরও দেখছিল রুদ্ধ মোবাইলে অনেকক্ষণ ধরে মেসেজ করছিল। ব্যাস, আরুর মনে সন্দেহ গেল ঢুকে। এতক্ষণ ফোনে কি করছে নিমপাতাটা? ফোনটা চেক করার জন্য আরও অপেক্ষা করতে লাগলো। রুদ্ধ বাড়ি ফিরে যেই ওয়াশরুমে ঢুকলো, অমনি আরও রুদ্ধর ঘরে প্রবেশ করে মোবাইল খুঁজতে লাগলো। মোবাইল হাতে নিয়ে যেই লক খুলতে যাবে, অমনি রুদ্ধ এসে হাজির। আরও কোনো রকম ফোনটা লুকিয়ে আস্তে করে ডিভাইনের সাইডে ফেলে দিয়েছিল। ভেবেছে রুদ্ধ বুঝতে পারেনি। দরজায় প্রচণ্ড জোরে ধাক্কার আওয়াজে ঘুম ভেঙে গেল আরুর। তার মা মিতা বেগমের গলা শোনা যাচ্ছে। আজ একবার বের হতোই, প্রতিদিন লেট করে কলেজে যেতে হয়। একবার কলেজ থেকে কমপ্লেন আসুক, বোঝাবো আমি। আরও তাড়াতাড়ি উঠে ফ্রেশ হতে গেল। এইগুলো তার মায়ের প্রতিদিনের কাহিনী। আরও কোনো রকম তৈরি হয়ে ডাইনিং টেবিলে বসলো। আস্তে এসো মা, পড়ে যাবে তো। বাবার কথা শুনে বাবার দিকে তাকিয়ে মুচকি হাসলো আরও। আজাদ শেখ মেয়ের দিকে মায়াময় দৃষ্টিতে তাকিয়ে রইল। বড্ড আদরের মেয়ে তার। মা মারা যাওয়ার পর যখন আরও তার কোলজুড়ে এলো, তখন থেকেই তার মনে হতো তার মা আরুর মাধ্যমে ফিরে এসেছে, তাই হাজার দুষ্টুমি করলেই আরুকে তিনি কিছুই বলতে পারে না। আরও টেবিলে বসেই পাশেই চেয়ারে তাকালো। তার এক পাশে রুহানি বসেছে, অন্য পাশে আহি, মাঝখানে সে বসেছে। ইস, কিভাবে খাচ্ছে দেখো। আই, তুই খাওয়াটা এখনো ঠিকমতো শিখলি না? তুইও তো কত কিছু জানিস না, তাই তো বড় ভাইয়ের কাছে শুধু বকুনি খাস। তার কথা শুনে রুহানি মিটিমিটি হাসলো। আরও চোখ গরম করে চাইল। চুপ, শুধু পাকা পাকা কথা। ঠিকই তো বলেছে। উফ, আপু তুমিও না, একই তোমার ভাইয়ের জেলে শান্তিতে থাকতে পারছি না। আমার ভাই তোকে কি করলো শুনি? এখনো দুজন মিলে গুজুর গুজুর শুরু করেছো? তাড়াতাড়ি খেয়ে উঠো, দুজনে তোর মা দেখলে কিন্তু আবার বকবে আরু। বড়মা রুমা বেগমের কথা শুনে আরও তাড়াতাড়ি খাওয়া ধরল। রুহানি আহাকে নিয়ে গেল স্কুলের জন্য তৈরি করে দিতে। আজকে তার ভার্সিটির অফ ডে, সে বাড়িতেই থাকবে। খাওয়ার মাঝে সিঁড়ি দিয়ে রুদ্ধকে নামতে দেখা গেল। আরও খাওয়া বাদ দিয়ে তার দিকে ডাব ডাব করে তাকিয়ে আছে। রুদ্ধ দেখেও চোখ সরিয়ে নিল। আরও ভেঙচি কাটল, বিড়বিড় করল। ঢং। কি বিড়বিড় করছিস? জলদি খেয়ে ওঠ। মিতা বেগমের কথা শুনে নড়ে চড়ে উঠল আরু। আরুর পাশের চেয়ার খালি দেখে রুদ্ধ আরুর পাশেই এসে বসল। তাকে দেখে মা চাচিরা সব ব্যস্ত হয়ে পড়ল খাবার এগিয়ে দিতে। রুদ্ধ বাবা চাচাদের সাথে টুকটাক ব্যবসা নিয়ে কথা বলল। সবার খাওয়া শেষ হতেই যে যার মতো উঠে পড়ল।
আরও পড়েছে মুশকিলে। সে তো উঠে যেতেই চাইছে, কিন্তু এই নিম পাতা তার হাত ধরে রেখেছে, চাইলেও ছাড়তে পারছে না। ছাড়ুন, আমার দেরি হচ্ছে। আমার ফোন ধরেছিলে কেন? আরুর বুকের ভেতরটা ঢক করে উঠল। গন্ডারটা এটাও দেখেও নিয়েছে। এখন কি হবে? বাড়ির গিন্নিরা রান্নাঘরে কাজে ব্যস্ত। কর্তারা অনেক আগেই অফিসের উদ্দেশ্যে বের হয়েছেন। বাচ্চারা যে যার রুমে আছে। ডাইনিং টেবিলে আপাতত 2 মানবী বসা। এদিকটা আপাতত কেউ নেই, ফাঁকায় রয়েছে। রুদ্ধ গম্ভীর স্বরে আবারও বলল, কি হলো? আমি কোনো প্রশ্ন করেছি? আরু কেঁপে উঠল। নিজেকে সামলে বলল, আমি কেন আপনার মোবাইল ধরতে যাব? রুদ্ধ আরুর হাত আরো শক্ত করে চেপে ধরল, হিসিয়ে বলল, দেখিনি আমি? ভুল দেখেছেন। আমার চোখে সমস্যা বলছিস? আরো অবাক হওয়ার ভান করে বলল, সেটা কখন বললাম? তাহলে কি বলছিস? আরু মিনমিন করে বলল, কিছু তো বলিনি আমি। মনে মনে বলল, চোখে সমস্যাই তো, না হলে কি আমার মতো পিচ্ছি একটা মেয়ের মন নিয়ে এভাবে ছিনিমিনি খেলতে পারতেন? তোকে যেন আর আমার রুমে যেতে না দেখি, মনে থাকবে? আরো উপর নিচ মাথা দোলাতে লাগলো। রুদ্ধ তার কপালে বেশ জোরে একটা টোকা দিল। মুখে বল। আরু কপাল ডলতে ডলতে বলল, আচ্ছা। আহি আজ স্কুলে যায়নি। পেট ব্যথার বাহানা দিয়ে মেয়েটা বাড়িতে থেকে গিয়েছে। আহি রুম থেকে বের হয়ে উকিঝুঁকি মারছে। সে মূলত ছাদে যেতে চাইছে। আজকের আবহাওয়াটা ভীষণ সুন্দর, যেটি তাকে নিজের ঘরে থাকতে দিচ্ছে না। তবে মা দেখলে তার পিঠে ধুমধাম পড়বে নিশ্চিত। ইয়াজ মাত্র ঘুম থেকে উঠে রুম থেকে বের হলো। সে কলেজে যায়নি। আরু আর তার সেম কলেজ হলেও ক্লাসরুম আলাদা। তাদের সব ভাই বোনদের ঘর দোতলায় দেওয়া হয়েছে পাশাপাশি। নিজের রুম থেকে বেরিয়ে আহিকে চোরের মতো উকিঝুঁকি দিয়ে দেখে ইয়াজের কপালে ভাঁজ পড়ল। সে এগিয়ে এসে আহির চুল টেনে ধরে বলল, কিরে চন্নি, এইভাবে উকিঝুঁকি মারছিস কেন? উফ, চুল ছাড়ো তো। ছাড়বো না, কি করবি? ওয়েট, তোর আজকে স্কুল নেই? না, নেই, সরো তো। বলে 2 হাত দিয়ে ইয়াজকে ঠেলতে লাগলো। মেজমা! আহি ইয়াজের চুল টেনে মুখ চেপে ধরল। ইয়াজের নিজের চোখ বড় বড় করে ফেলল। কত বড় সাহস, তার চুল ধরে টানছে ভাবা যায়। আহি তড়িঘড়ি করে বলল, সরি, মাকে ডেকো না, আমি তোমার কথা শুনছি। ইয়াজ আহিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, ফাজিল মেয়ে, আমার চুল কি তুই সরকারে পেয়েছিস? সরি বললাম তো, চেঁচাচ্ছ কেন? আর হবে না। আহি মিনমিন করল। মনে থাকে যেন। বলে গুনগুন করে গান গাইতে গাইতে চলে গেল। আহি ভেঙচি কাটলো তার হাব ভাব দেখে। আরুর আজকে কলেজে একটা ক্লাস হয়নি। 3 বান্ধবী ক্যাম্পাসে বসে আছে। 3 জনের হাতেই আইসক্রিম রয়েছে। আরু মুখ গোমরা করে খাচ্ছে। তার গোমরা মুখ দেখে তনিমা বলল, কিরে, মুখটা এভাবে লটকে বসে আছিস কেন? জেরিন বলল, ওর তো মন খারাপ হওয়ার একটাই কারণ, সে ক্রুদ্ধ মাহাতাব। আরু হতাশার শ্বাস ফেলে বলল, মানুষটা আসলে কি চায় বুঝতেই পারছি না। আমি এত ইঙ্গিত দেওয়ার পরও উনি কি আমার অনুভূতি বুঝতে পারেন না? আরুর কথা শুনে দুজনেরই মন খারাপ হয়ে গেল। আরুর অনুভূতি সম্পর্কে তার প্রথম থেকেই জানে। তনিমা আরুকে পেছন থেকে জড়িয়ে ধরল। থাক, ভাত দে, মন খারাপ করতে হবে না। চল না ফুচকা খেয়ে আসি। এখন খেতে ইচ্ছে করছে না। জেরিন তার মন খারাপ বুঝতে পেরে বলল, বাইরে যাবি? না, বাইরে যাওয়া যাবে না, উনি জানলে আমি শেষ। গলায় হাত দিয়ে মরার ভঙ্গি করল সে। আরুর অ্যাক্টিং দেখে 2 বান্ধবী হেসে উঠল। তনিমা বলল, আরে চল না, কিচ্ছু হবে না, যাই না, চল প্লিজ। ওদের এত জোরাজোরিতে আরু রাজি হয়ে গেল। তার নিজেও যেতে ইচ্ছে করছিল, কিন্তু ওই নিম পাতার জন্য কোথাও গিয়ে শান্তি নেই তার। কানে ঠিকই খবর পৌঁছে যায়। 3 বান্ধবী বাইরে বের হয়ে এদিক সেদিক ইচ্ছে মতো ঘুরল। সামনে যা পাচ্ছে তাই খাচ্ছে, কিচ্ছু বাদ নেই। আরুর হাতে এখন আরো একটা আইসক্রিম, চকলেট ফ্লেভারের কোন। একটু একটু করে খাচ্ছে আর গল্প করছে। হঠাৎ করে ওদের সামনে ওদের ক্লাসমেট রিহান এসে হাজির। আরু, তোমার সাথে একটু কথা ছিল। তার তুমি বলা আর লজ্জা পাওয়া দেখে আরু বিরক্ত হলো। কি ঢং শুরু করেছে এটা? আরু বিরক্ত হয়ে বলল, এইটা আবার কি নতুন ঢং? তুমি শুরু করেছিস কেন? রিহান আরো একটু লজ্জা পাওয়ার ভান করে বলল, তোমাকে কিছু বলতে চাই। কি বলবি বলে ফেল, আমাদের সময় নেই।
পাশ থেকে তনিমা বলে উঠল। রিহান ব্যাগ থেকে একটা চিঠি বের করে আরুর হাতে দিয়ে দৌড় দিল কোনো রকম। আরুর হাত থরথর করে কাঁপতে লাগলো। তার কাঁপা কাঁপা হাত দেখে তনিমা চিঠিটা নিজের কাছে নিয়ে নিল। আশেপাশে ভালো মতো দেখলো রুদ্ধ যদি এসব কোনোভাবে জানতে পারে সে শেষ। তনিমা চিঠি খুলে শব্দ করে পড়তে লাগলো। চিঠির লেখাগুলো পড়ে 3 বান্ধবী হেসে গড়াগড়ি খেলো। চিঠিটা কোথায়? কিসের চিঠি? রুদ্ধ উত্তর দিল না। আরুর পাশ কাটিয়ে পড়ার টেবিলে আরুর ব্যাগ সব তন্ন করে খুঁজলো। আরু অবাক হয়ে রুদ্ধর কার্যকলাপ দেখতে লাগলো। আরু মনে মনে ভাবলো, নিম পাতাটা কি চিঠির কথাটা জেনে গেল? জানতেও পারে, ওনার কাছে তো সব খবরই থাকে। ওয়েট, উনি এতটা রিয়েক্ট করছে কেন? উনি কি জেলাস? আরুর খুশিতে লাফাতে ইচ্ছে করছে, তবে রুদ্ধর সামনে আনন্দটা প্রকাশ করতে পারছে না। চিঠিটা তো সে বাড়িতে ঢোকার আগেই ফেলে দিয়ে এসেছে। ওটা যদি কোনোভাবে মায়ের হাতে পড়তো, তাকে মেরে তক্তা বানাতো। রুদ্ধ তেড়ে এসে আরুর হাত পেছন থেকে মুচড়ে ধরল। হাতটা ভীষণ জোরে চেপে ধরেছে। ব্যথায় আরুর চোখ মুখ কুঁচকে গেল। রুদ্ধর গরম নিঃশ্বাস আরুর মুখের উপর পড়ছে। রুদ্ধ রাগে ফসফস করছে শুধু। আরু রুদ্ধর চোখে চোখ রেখে বলল, ব্যথা পাচ্ছি, ছাড়ুন। কলেজ থেকে বের হয়েছিস কেন? আরু চুপ করে রইল। কি বলেছি কথা কানে যাচ্ছে না? রুদ্ধ ধমকে উঠল। তো কি করব? আমার বুঝি বাইরে যেতে ইচ্ছে করে না? বাবা চাচুর কারো সময় হয় না নিয়ে যাওয়ার। আর আপনিও তো নিয়ে যান না। শেষের কথাটা মিনমিন করে বলল। রুদ্ধ আরুর হাত ছেড়ে দিল। হঠাৎ করে শান্ত হয়ে গেল। চোখ বুজে নিঃশ্বাস ছাড়ল। ছেলেটার নাম কি? রিহান? ডিস্টার্ব করেছে? না। খেয়েছিস? না। নিচে আয়। রুদ্ধকে শান্ত হতে দেখে স্বস্তির শ্বাস নিল আরো। যাক, বাঁচা গেল। ডাইনিং টেবিলে আপাতত বাড়ির বাচ্চারা রয়েছে। মা চাচিরা খাবার পরিবেশন করতে ব্যস্ত। রুদ্ধকে এই সময় বাড়িতে দেখে বড়রা কিছুটা অবাক হলো। রোমা বেগম ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে জিজ্ঞেস করলেন, কিরে বাবা, শরীর খারাপ লাগছে? এত তাড়াতাড়ি চলে এলি? কিছু না মা, আমি ঠিক আছে। রুদ্ধ মাকে দেখে হালকা হাসলো। মিতা বেগম রান্নাঘর থেকে আজকের স্পেশাল ডিশ নিয়ে আসলেন, গরুর মাংস। গরুর মাংস এ বাড়ির সবারই খুব পছন্দের, বিশেষ করে আরু আর রুদ্ধর। এটা পেলে তাদের আর কিছুই লাগে না। আরুর ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, তাই নিজের ঘর থেকে এক প্রকার দৌড়ে এলো। আরুকে সিঁড়ি দিয়ে দৌড়ে আসতে দেখে মিতা বেগম খ্যাক করে উঠলেন। এত বড় হয়েছে মেয়ে, এখনো লাফালাফি কমলো না। ধীরে সুস্থে আসা যায় না? পড়ে গেলে কে ব্যথা পাবে শুনি? রোমা বেগম বললেন, মেজো চুপ কর তো তুই, বাচ্চা মেয়ে, এখনই তো এসব করবে। আরও মুখটা ছোট করে টেবিলে গিয়ে বসলো। রুদ্ধর দিকে তাকাতেই দেখলো রুদ্ধ তার দিকে তাকিয়ে আছে। আরুর মুখটা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে চলছে। আরও চোখ সরিয়ে নিল। এই চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। রুদ্ধ মাংসের বাটিটা তার থেকে এগিয়ে দিল। আরুর মুখে মুচকি হাসি ফুটে উঠল। মানুষটা এমন অপ্রকাশিত যত্ন দেখেই তো সে বারবার তার প্রেমে পড়ে যায়। সন্ধ্যায় আরু, ইয়াজ আর আহি একসাথে পড়তে বসেছে। ইয়াজ হঠাৎ করে আহির খাতা টেনে নিল। বলতো, a+b² সূত্র কি? আহি চটপটে কণ্ঠে জবাব দিল। আই লাভ ইউ। ইয়াজ ভ্যাবাচাকা খেয়ে গেল। আরু আহির দিকে কলম ছুঁড়ে মারল। হোয়াট? এসব কে শেখায় তোকে, ফাজিল মেয়ে? এটা তো আপুই আমাকে শিখিয়েছে। এই বেয়াদব, এটা তোকে আমি কখন শিখিয়েছি? দাঁড়া তুই। আরু আহির পিছনে দৌড় লাগালো। আহি দৌড়ে ছাদের সিঁড়ির দিকে চলে গেল। রুদ্ধ মাত্রই বাইরে থেকে এলো। উপরে সিঁড়িতে উঠতেই আরুর সাথে খুব জোরালো ধাক্কা খেলো। রুদ্ধ আরুকে ঝাপটে ধরল। আরু চোখ খিচে বন্ধ করে রাখলো। পেছন থেকে রুদ্ধ 7 মুঠো করে ধরল। ভয় পেয়েছে ভীষণ। আহি রুদ্ধকে দেখেই ছাদের দিকে দৌড় দিয়েছে। রুদ্ধর এক হাত শক্ত করে আরুর কোমর জড়িয়ে ধরে আছে, অন্য হাতে আরুর পিঠ আগলে ধরে আছে। আরু চোখ দুটো খিচে শক্ত করে রুদ্ধর পিঠ জড়িয়ে ধরে রয়েছে। রুদ্ধর শরীর থেকে কড়া পারফিউমের ঘ্রাণ আসছে। আরু নাক টেনে শ্বাস নিল। রুদ্ধর শরীরের ঘ্রাণ নাক দিয়ে টেনে নিতে লাগলো। সম্পিত ফিরে পেতে আরু রুদ্ধকে ছেড়ে দিল। তবে রুদ্ধর হাতের বাঁধন এখনো শক্ত করে আরুকে পেঁচিয়ে আছে। ছাড়ুন। রুদ্ধ আরুকে ছেড়ে দাঁড়ালো। আরুর মুখটা ইতিমধ্যেই লাল টমেটোর মতো হয়ে আছে। রুদ্ধ খুব মনোযোগ দিয়ে আরুর মুখটা দেখলো। আরুর মুখটা দেখেই হাসি পেলেও হাসলো না। মুখটা গম্ভীর করে রাখার চেষ্টা করলো। তোর বয়স কত? 17 বছর 6 মাস। আর কিছুদিন পর 18 হবে। কেন, আপনি বুঝি জানেন না? শেষের কথাটা কোমরে হাত রেখে বলল,
তুই বড় হবি না? বাচ্চাদের মতো এইভাবে ছোট করছিস কেন? আরু চঞ্চল কণ্ঠে জবাব দিল। আমি তো বড়ই, আর কত বড় হব? আপনি জানেন আমার বয়সী মেয়েরা কতগুলো প্রেম করে? অনেকের তো বিয়েই হয়ে গেছে, কতজনের তো বেবিও হবে কিছুদিন পর, শুধু আমারই কিছু হচ্ছে না। প্রথম কথাগুলো গড়গড় করে বললেও শেষের কথাটা একদম মিনমিন করে বলল, যদিও রুদ্ধ শেষের কথাটা শুনতে পেয়েছে। এখন তুই কি করতে চাইছিস? তুই কি বিয়ে করতে চাইছিস? চাচুর সাথে কথা বলবো? আমি এটা কখন বললাম? কিছু তো একটা বলেছিস। কিছুই তো বলিনি। রুদ্ধ পা এগিয়ে এলো, নাকে আঙুল ছুঁয়ে বলল। রিয়েলি? হ্যাঁ। আরু হাত পা ছুটতে ছুটতে নিজের ঘরে চলে গেল। রুদ্ধ আরুর যাওয়ার দিকে তাকিয়ে হাসলো, বিড়বিড় করে বলল। মাই লিটল স্পার্কল। রুদ্ধ নিজের ঘরে বসে ল্যাপটপে অফিসের কাজ করছে আর একটু পরপর কফি মগে চুমুক দিচ্ছে। ইয়াজ রুদ্ধর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলল। বাইরে রেখেছিলে? ইয়াজের কণ্ঠস্বর শুনে রুদ্ধ ল্যাপটপ থেকে চোখ সরালো না, গম্ভীর স্বরে ভিতরে আসতে বলল। কলেজ যাসনি কেন? ইয়াজ থতমত খেয়ে গেল। এই প্রশ্ন করছে, কোনো কিছু হয়েছে? শরীরে ব্যথা করছিল? তাই? কোথায় শুনি? রুদ্ধ এইবার কোলের ওপর থেকে ল্যাপটপটা নামিয়ে রাখলো। কিডনিতে? কোথায়? রুদ্ধ হালকা ধমক দিল। পেটে? রুদ্ধ চোখ রাঙিয়ে তার দিকে তাকালো, এরপর ঠান্ডা গলায় বলল। আরোকে আজ এক ছেলে চিঠি দিয়েছে। ছেলেটা ওদের ক্লাসমেট, রিহান নাম মেবি। কি করতে হবে আশা করি বুঝতে পেরেছিস? ইয়াজ ওপর নিচ মাথা দোলালো, অর্থাৎ সে বুঝতে পেরেছে এই কাজগুলো সে অনেক দিন ধরেই করে আসছে। যখনই আরুকে তার বয়সী কোনো ছেলে অথবা আরুর কোনো ক্লাসমেট লাইন মারার চেষ্টা করে, তখনই ইয়াজের ডাক পড়ে। ইয়াজ ঘর থেকে বেরিয়ে গেল। ইয়াজ যেতেই রুদ্ধ ছোট করে শ্বাস ফেলল। এমন হাঁটুর বসে ছেলের সাথে নিশ্চয়ই তার পাঙ্গা নেওয়াটা মানায় না। রাত 1টা, আরু ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। হঠাৎ নিচ থেকে বাইকের শব্দ শুনতে পেয়ে তড়িৎ নিচের দিকে তাকালো। রুদ্ধ বাইক বের করেছে। রুদ্ধর পরনে ফুল ব্ল্যাক ড্রেস আপ, কালো কার্গো প্যান্ট, উপরে কালো জ্যাকেট যার গলা পর্যন্ত চেইন আটকানো, হাতে গ্লাভ সেফটির জন্য। খাড়া খাড়া চুলগুলো এলোমেলো হয়ে আছে। আরু রুদ্ধকে দেখে আরেক দফায় প্রেমে পড়ে গেল। কিছু একটা মনে হতেই আরু রুদ্ধকে ফিসফিস করে ডাকলো। রুদ্ধ শুনতে পেল না, এবার একটু জোরেই ডাকলো। আয় রুদ্র ভাই, রুদ্র ভাইয়া। রুদ্ধ উপরে তাকালো। এত রাতে আরুকে ব্যালকনিতে দেখে অবাক হলো বেশ। পরপরই ভ্রু উঁচিয়ে বলল। এত রাতে বেলকনিতে কি? আরে আপনি এভাবে চেঁচাচ্ছেন কেন? সবাই শুনতে পাবে তো। তো শুনতে পেলে পাবে। আমাকে চোর মনে হচ্ছে? চুরি করতে এসছে? আরো বিরক্ত হলো, এই ব্যাটা কিছুই বুঝতে চায় না, নিরামিষ একটা। একটু দাঁড়ান, আমি আসছি। আরো রুম থেকে এক দৌড়ে বের হলো। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, এত রাতে কেউ আর জেগে নেই। সিঁড়ি দিয়ে নেমে পা টিপে টিপে মেন গেটের লক খুলল। রুদ্ধ দরজাটা লক করে বেরিয়েছে শুধু। দরজার বাইরে বের হয়ে স্বস্তির শ্বাস ফেলল। সামনে তাকিয়ে দেখলো রুদ্ধ তার বাইক কোনোটাই নেই। আরুর কান্না পেয়ে গেল। চোখ দিয়ে টুপটাপ পানি পড়তে লাগলো। চোখের পানি হাত দিয়ে মুছে নাক টেনে বলল। শুধু তো একটু দাঁড়াতেই বলেছিলাম, তাই বলে এমন করবে? ঠিক তখনই পেছন থেকে আরুর মাথায় গাঁটটা পড়ল। কাঁদছিস কেন? পেছনে ঘুরে রুদ্ধকে দেখে আরো অবাক হলো। পরপরই মুখে ঝলমলে হাসি ফুটে উঠল। রুদ্ধ মন ভরে দেখলো সেই হাসি। আপনি জাননি? গেলে খুশি হতে? না না, আপনার বাইক কোথায়? বাইরে। কোথায় যাচ্ছে? সোলো রাইডে যাচ্ছে। আমাকে নিয়ে যাবেন? না। আরুর মুখটা চুপসে গেল। একটু নিয়ে গেলে কি হয়? নিয়ে চলুন না প্লিজ, আমি আপনাকে একটুও বিরক্ত করব না। আচ্ছা প্লিজ। রুদ্ধ কাঁধ উঁচিয়ে বলল। ওকে। আরু উচ্ছ্বাসিত বদনে বলল। আপনি 2 মিনিট অপেক্ষা করুন, আমি 5 মিনিটে আসতেছি। রুদ্ধকে কিছু বলার সুযোগ না দিয়েই সে দৌড়ে চলে গেল। পাক্কা 20 মিনিট আরু বের হলো। রুদ্ধ বাইরে বাইকের সাথে হেলান দিয়ে ফোন দেখছিল। চলুন, আমি চলে এসেছি। রুদ্ধ আরুকে দেখে থমকে গেল। আরুর পরনেও ফুল ব্ল্যাক ড্রেস আপ, চুলগুলো উঁচু করে ছুটি বেঁধেছে, ঠোঁটে লিপ গ্লোজ দিয়েছে, যার কারণে ঠোঁটটা চিকচিক করছে। রুদ্ধ ঠোক গিলে দৃষ্টি সরিয়ে নিল। এই তোর 5 মিনিট? বারে, আজ প্রথমবার রাতে আপনার সাথে বের হচ্ছি, আমাকেও তো আপনার মতো লাগতে হবে তাই না? সমান সমান। চ। রুদ্ধ হেলমেট পরে আরুকে পরিয়ে দিল। আরু বাইকের দুদিকে পা দিয়ে বসলো। রুদ্ধর কাঁধে হাত রেখে বসলো। শক্ত করে ধরে বস, পড়ে যাবে।
রুদ্ধ প্রচুর স্পিডে বাইক চালাচ্ছে, আরও রুদ্ধর কাঁধ ধরেও হিমশিম খাচ্ছে। আরও এবার দু হাত দিয়ে রুদ্ধের কোমর জড়িয়ে ধরল, পিঠে মাথা রাখলো আর খুব এনজয় করছে। রাতে এইভাবে বাইকে চলা তার জন্য প্রথম অনুভূতি। প্রথমবার রুদ্ধর সাথে এইভাবে বাইকে উঠল। বাবা চাচুদের সাথে আগে উঠেছে, তবে এটা স্পেশাল। রাতের আবহাওয়া খুবই শীতল, শনশন করে বাতাসের শব্দ শোনা যাচ্ছে। প্রায় আধ ঘন্টা বাইক চালিয়ে রুদ্ধ বাইক থামালো, আরও বাইক থেকে নেমে পড়ল। চা খাবি? হ্যাঁ, খাবো। আরুর মন অনুভূতির জোয়ারে ভাসতে লাগলো। এইভাবে রাতে রুদ্ধর সাথে চা খেতে যাওয়া তার অনেক দিনের স্বপ্ন। রুদ্ধ চা এনে ফু দিয়ে ঠান্ডা করে তারপর আরুর হাতে দিল। ওকে বিশ্বাস নেই যদি হাত পুড়িয়ে ফেলে। রুদ্ধর এই ছোট ছোট যত্নগুলো আরও ছোট হৃদয়ে দোলা দেয়। আরও অল্প অল্প করে চা খাচ্ছে আর একটু পর পর রুদ্ধকে দেখছে। এইবার তাকাতেই দেখলো রুদ্ধ তার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। ভ্রু যেয়ে প্রশ্ন করলো কি। আরু মাথা নেড়ে কিছু না বোঝালো। আশেপাশে কিছু খুঁজলো, কাঙ্ক্ষিত জিনিস পেতেই ছটফটিয়ে উঠল। শুনছেন? হুম। আমি ভুট্টা খেতে চাই। রুদ্ধ আশেপাশে দেখলো। আয়। ভুট্টায় বেশি করে বিট লবণ আর লেবু দিতেই আরও জিভে পানি এলো। ফু দিয়ে ছোট্ট করে বাইট দিল, এরপর রুদ্ধর দিকে এগিয়ে দিল। রুদ্ধ মানা করলো না, আরুর হাত থেকে খেলো। তার অতটা ভালো লাগেনি, মুখ দেখে বোঝা যাচ্ছে। সে এসব পছন্দ করে না। আরুর জন্য মুখে নিল। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 4টে বেজে গেল। আরও পোশাক পাল্টেই রুহানির রুমে চলে গেল। তাদের আলাদা আলাদা রুম থাকলেও বেশিরভাগ সময় আরু আর আহি রুহানির রুমে ঘুমায়। এটা তাদের ছোটবেলার অভ্যাস। আরু গিয়ে রুহানির পাশ দিয়ে শুয়ে পড়ল। অন্য পাশে আহি ঘুমিয়ে আছে। বেড়ানো হলো? রুহানির ফিসফিস আওয়াজে আরু অবাক হলো। তুমি ঘুমাওনি? ব্যালকনিতে ছিলাম, সেখান থেকেই তোদের যেতে দেখেছিলাম। ওই আমি যেতে চাইছিলাম, তাই রুদ্র ভাই নিয়ে গেল। অনেক কষ্টে ম্যানেজ করেছি জানো। রুহানি হাসি চেপে বলল। তাই? এখন ঘুমাও তো আপু, আমার অনেক ঘুম পাচ্ছে। বলে চোখ বন্ধ করলো। রাত করে বাড়ি ফেরায় আরু রুদ্ধ কারোরই এখনো ঘুম ভাঙেনি। আহি আর রুহানি আগেই উঠে পড়েছে। আজ শুক্রবার, সবারই ছুটির দিন হওয়ায় সকল পুরুষরা আজ বাড়িতেই আছে। আরু পাশ পেরে কোলবালিশ জড়িয়ে আরামে ঘুমাচ্ছে। আহি এসে অনেকক্ষণ ধরে বোনকে খোঁচাচ্ছে। এই আপু, উঠ না। উফ, কি সমস্যা তোর? জ্বালাচ্ছিস কেন? ঘুমাতে দে। আহি তাও ডাকতে লাগলো। এক চড় মারবো আরেকবার যদি বিরক্ত করিস। আমি তোর উপকার করতে এসেছি। দূর হ, আমার এত উপকারের প্রয়োজন নেই। আরে শোন না। আরু এবার অল্প চোখ মেলে তাকালো। কি সমস্যা তোর? আমি যদি উঠি তোর একটা মারও মাটিতে পড়বে না। রুদ্ধ ভাইয়ের সাথে দেখা করতে একটা মেয়ে এসেছে। মেয়েটা কত সুন্দর আপু, পুরোই বলিউড ফেল। আরু ধরফর করে উঠে বসলো। কি বললি? সত্যি বলছি, বিশ্বাস না হলে গিয়ে দেখ। আমি তো তখন থেকে তোকে এটাই বলতে চাইছি। আরও কোনো দিকে না তাকিয়ে ছুটে ঘর থেকে বের হয়ে গেল। আরও বেরিয়ে যেতে সে হিহি করে হেসে দিল। এবার সে গেল ইয়াজের রুমে। এদের জ্বালাতে এত মজা। আরও ধূপধাপ পা দিয়ে নিচে নেমে এলো। বড়রা নাস্তা করছে, রুদ্ধ আশেপাশে কোথাও নেই। ঘুম ভেঙেছে মহারানী? ছুটির দিন সবাই মিলে একসাথে নাস্তা করবে তা না, উনি ঘুমাচ্ছে। মায়ের কথা শুনে আরও কাচেমাচে হয়ে দাঁড়িয়ে রইল। ছুটির দিনে তো বাচ্চারা একটু ঘুমাবে, তাছাড়া বাড়ির নবাব কোথায়? সে তো ঘুমাচ্ছে, ও তো বাচ্চা মানুষ। ভাসুরের গলা শুনে কিছুটা মেয়ে গেলেন মিতা বেগম। সারা সপ্তাহ কত খাটাখাটুনি করে ছেলেটা ভাইজান, ওর সাথে কি আরুর তুলনা চলে? আমার মেয়েটাও কিন্তু কম খাটুনি করে না। মিতা সারা সপ্তাহ কলেজ করে, টিউশন পড়ে, এগুলি কি কম? বাবা চাচুর কথা শুনে আরও একটু আশকারা পেল। সবাই আরুর হয়ে কথা বলতে লাগলো। মিতা বেগম হার মানলেন। এত এত আদর পেয়েই মেয়েগুলো এখন বাদর হচ্ছে। ছোটটাও কম না, দুটোই এইরকম হয়েছে। কেউ কারোর থেকে কম যায় না। সবার কথার মাঝে আরও চুপচাপ ভদ্র হয়ে দাঁড়িয়ে আছে। রুদ্র ভাই তার মানে ওপরে ঘুমাচ্ছে। আহি বেয়াদবটা তাকে বোকা বানালো। একবার দেখতে হচ্ছে। সে ওপরে ওঠার জন্য দৌড় লাগালো। আম্মা কোথায় যাচ্ছ? নাস্তা করে যাও। ফ্রেশ হয়ে আসছি চাচ্ছু। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে জবাব দিল সে। ইয়াজ এখনো ঘুমিয়ে আছে বিছানায়। পেট অব্দি চাদর টেনে আরামে ঘুমাচ্ছে। কেউ না ডাকলে দুপুর 1টার আগেও উঠবে না আহি জানে। সেই সুযোগটাই নিল সে।
রুমে ঢুকেই আগে ইয়াজের টেবিল এলোমেলো করলো। টেবিলে কি আছে ভালো করে ঘেটে ঘেটে দেখলো। এরপর ওর বই খাতাগুলো এলোমেলো করলো। বইয়ের ভেতরে একটা কলম পেল, খুব সুন্দর দেখতে। এবার সেটা নিজের জন্য নিয়ে নিল। ইয়াজের আলমারি হাতরে নতুন কয়েকটা টি শার্ট পেল। এইগুলো কাল এনেছে বোধহয়, হাতে প্যাকেট দেখেছিল। সেখান থেকে দুটো টি শার্ট নিজের জন্য নিল। ড্রেসিং টেবিলটাও বাদ দিল না। তবে সেখানে অনেক কিছু নেই, নিশ্চয়ই বরটা সব সরিয়ে রেখেছে। আর বেশি ঘাটাঘাটি না করে সে নিঃশব্দে ঘর থেকে বের হয়ে গেল। ইয়াজ উঠে পড়লে তাকে কেলাবে, আগে আগে সরে যাওয়া ভালো। রুহানি ছাদের গাছে পানি দিচ্ছে। বাড়িতে থাকতে এইসব সেই করে। গাছগুলো তার খুব পছন্দের, নিজের হাতে লাগানো সব গাছ। ফজরের নামাজের পরে আর ঘুমায়নি, বাড়ির টুকটাক কাজ করে এখন এসেছে গাছে পানি দিতে। সে বরাবরই খুব লক্ষ্মী মেয়ে। হঠাৎ পাশের ছাদ থেকে ফারিস ডেকে উঠল। এই মেয়ে, রুহানি এইভাবে ডাকায় হকচকে উঠল। ফারিসের দিকে তাকিয়ে বুকে থুথু দিল। এভাবে কেউ ডাকে? ফারিসের ব্রু কুচকে বলল, কিভাবে ডাকলাম? আমার নাম এই মেয়ে না, বুঝছেন? নাম ধরে ডাকবেন। ওকে। এখানে কি? আমার মামার বাসায় আমি আসবো না? ভালো কথা, এসেছেন যখন আপনার নেকুমা মতো বোনকে কোলে নিয়ে বসে থাকুন। ছি ছি, আস্তাগফিরুল্লাহ। ওকে কেন কোলে নিতে যাব? কোলে তো নিব তোমাকে। তোমার কোলে ওঠার জন্য বসে নেই আমি। বলে হনহন করে ছাদের দরজা দিয়ে বের হয়ে গেল। বাবা রে, কি জাঁচ! ভাই বোন কেউ কারোর থেকে কম না, জীবনটা তেজপাতা বানিয়ে ছাড়লো। রুদ্ধের রুমের দরজা ভেরানো ছিল। বাড়িতে কোনো গেস্ট না থাকলে সে দরজা খুব একটা আটকায় না। আরও একটা কারণ আছে, অবশ্য যেটা আরও জানে না। আরও পা টিপে টিপে রুমে প্রবেশ করলো। বিছানার কাছে যেতে রুদ্ধর দিকে তাকিয়ে রইল। ইসকে কিউট লাগছে। রুদ্ধ পিঠ পর্যন্ত কাঁথা টেনে উপর হয়ে ঘুমাচ্ছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। আরুর খুব ইচ্ছে করলো চুলগুলো টেনে দিতে। ইচ্ছে তাকে প্রশ্রয় দিল। বিছানার পাশে বসে যেই না চুলে হাত দিতে যাবে অমনি কেউ খপ করে হাতটা ধরে নিল। তুই আমার রুমে কি করছিস? ভয়ের বুকটা ধক করে উঠল। আপনাকে ডাকতে এসেছিলাম। ভয় গেলে কোনো রকম মুখ দিয়ে শব্দটুকু উচ্চারণ করলো। এভাবে? রুদ্ধ নিজের চুলের দিকে ইশারা করলো। খুবই শান্ত স্বরে প্রশ্ন করলো সে, যেন কণ্ঠে একটুও রাগ নেই। আপনার চুলে মশা বসেছিল, তাই আর কি। আরু দাঁত বের করে হাসার চেষ্টা করলো। এসছিস যখন মাথাটা টিপে দে। আরু হতবাক হয়ে গেল তার কথা শুনে। মাথা টিপে দিতে বলছে? কি বললাম শুনিস নি? দিচ্ছি। রুদ্ধ উঠে বালিশে হেলান দিয়ে বসলো। আরুকে পাশে বসার জন্য জায়গা করে দিল। আরু ছোট ছোট নরম দুটো হাত দিয়ে রুদ্ধর মাথা ম্যাসেজ করে দিতে লাগলো। নরম হাতের ছোঁয়া পেয়ে রুদ্ধর চোখগুলো আপনা আপনি বুজে এলো। হঠাৎ কিছু মনে পড়ায় রুদ্ধ ঠিকঠাক হয়ে বসলো। তোকে আমার রুমে আসতে নিষেধ করেছিলাম। হঠাৎ করে রাগে স্বরে প্রশ্নটা শুনে আরু হতবাক হয়ে গেল। এই না শান্ত ছিল, এখন আবার রাগ আসছে কোথা থেকে? এই ব্যাটার তো দেখি মেয়েদের থেকেও বেশি মর্সিং হয়। আরু কপাল থেকে হাত সরিয়ে রুদ্ধর দিকে তাকালো। এসেছি তো কি হয়েছে? আমি কি আপনার জিনিসপত্র সব চুরি করতে এসেছি? চোখ দুটো ছোট ছোট করে প্রশ্ন করলো আরু। করিস না? আরু কিছুটা থতমত খেয়ে গেল। সে প্রায় রুদ্ধর জিনিসপত্র নিয়ে নেয়। কিছুদিন আগেও একটা পারফিউম নিয়েছিল। রুদ্ধ বুঝতে পারলেও কখনো তাকে এই নিয়ে কিছু বলেনি। এসব নিয়ে কখনো ধমক দিয়েছে কিনা সন্দেহ, তাই আরও আশকারা পেয়ে গেল। রুদ্ধ নতুন কিছু নিয়ে এলেই সেখান থেকে আরও একটা দুইটা জিনিস মেরে দেয়। আমি আসছি, চাচুরা ডাকছে, আপনিও জলদি আসুন। বলেই কোনো রকম পালিয়ে গেল। তার যাওয়ার তালে ঘরের পর্দা দুলে উঠল। রুদ্র সেদিকে তাকিয়ে হেসে ফেলল। শব্দহীন মুচকি হাসি বিড়বিড় করে বলল, ইউ দ্য সুইটেস্ট পার্ট অফ মাই এভরি সিঙ্গেল ডে। আরও নিচে গিয়ে দেখলো ফারিসকে তার মা চাচিরা ঠেসে ঠেসে খাওয়াচ্ছে। বাড়ির হবু জামাই বলে কথা, ভালো করে আপ্যায়ন করতে হবে না? এটা ওটা নিয়ে প্লেট ভরিয়ে ফেলেছে। ফারিস অসহায় চোখে রুহানির দিকে তাকাচ্ছে, কিন্তু ও এসব পাত্তা দিচ্ছে না। এক কোনায় বুকে হাত গুজে চুপচাপ দাঁড়িয়ে আছে। আরুকে দেখতেই ফারিস ইশারা করলো কিছু করার জন্য। আরও অসহায়ভাবে মাথা নাড়ালো, অর্থাৎ তা এখানে কিছুই করার নেই। সে গিয়ে রুহানির পাশে দাঁড়িয়ে তাকে ঠেলতে লাগলো কিছু করতে। চুপ করে থাক, মজা দেখ। বাবা,
আর একটু মাংস নাও। তুমি তো কিছুই খাচ্ছ না, রান্না ভালো হয়নি? না না আন্টি, খুব মজা হয়েছে। এত মজার রান্না আমি লাস্ট টাইম কবে খেয়েছি মনেই পড়ছে না। তার প্রশংসা শুনে সবাই আরও একটু গদগদ হয়ে উঠল। রুহানি ভেঙচি কাটলেও শুধু মিষ্টি মিষ্টি কথা, এসব মিষ্টি কথা বলেই লোকটা তাকে ফাঁসিয়েছে। আরু, তুমি এসো, আমার পাশে বসো। বলেই তার জন্য পাশের চেয়ারটা টেনে দিল। আরও বিরক্তি না করে চুপচাপ গিয়ে তার পাশে বসলো। তারও খুব খিদে পেয়ে গেছে। রুমা বেগম আরুর প্লেটে খাবার বেড়ে তার দিকে প্লেটটা এগিয়ে দিল। কি খবর শালি সাহেবা? ফিসফিস স্বরে বলল ফারিস। এই তো ভালো ভাইয়া, আপনার কি খবর? বলেই রুহানির দিকে ইশারা করলো। আর খবর, তোমার বোন আমাকে পাত্তাই দিচ্ছে না, যেন আমি রাস্তার ধারে পড়ে থাকা কোনো সরকারি গাছ। ফারিসের কথা শুনে আরও হেসে ফেলল। এটা তো তারও মনে হয় রুদ্ধ তো তাকে পাত্তা দিচ্ছে না, সব বুঝেও না বোঝার ভান করে থাকে। এরই মধ্যে রুদ্ধ সিঁড়ি দিয়ে নেমে এলো। ফারিসকে দেখে অবাক হলো না খুব একটা। সে গিয়ে ফারিসের ওপর পাশের চেয়ারে বসে পড়ল। ভাই বাঁচা আমাকে, এরা বিয়ের আগেই আমাকে খাইয়ে খাইয়ে মেরে ফেলবে। কেন, বিয়ের আগে এনে তোর জামাই আদর খাওয়ার শখ, এখন ভালো করে খা। জামাই আদর তো অনেক খেলাম, এবার একটু বউ আদর খাওয়ার সুযোগ করে দে প্লিজ। ফারিসের কথা শুনে রুদ্ধ নাক মুখ কুচকালো। আমি কিন্তু ওর বড় ভাই, ঠিক করে কথা বল। বড় ভাই তো আরো অনেক পরের বিষয়, ভুলে যাস না আমাদের অনেক পরে রোহা পৃথিবীতে এসেছে। তুই আমার ল্যাংটাকালের বন্ধু। রুদ্ধ আর কি বলবে, এই পাগলকে কিছু বলে লাভ আছে? রুহা, ফারিসকে নিয়ে যা, ওর খাওয়া হয়ে গেছে। আচ্ছা ভাইয়া। ইয়াজ ঘুম থেকে উঠে চেঁচামেচি শুরু করেছে। ঘুম থেকে উঠে ঘর এলোমেলো দেখেই বুঝে গেছে চুন্নিটা আজকেও এসেছিল। খুঁজে খুঁজে ঠিকই বুঝে গেল ওর টি শার্ট গায়েব করে দিয়েছে। আহি খাতায় কিছু লিখছিল। ইয়াজ গিয়ে ওর চুল ধরে টেনে ওঠালো। আহি ইয়াজকে দুহাত দিয়ে ঠেলে সরাতে না পেরে হাতে কামড় বসিয়ে দিল। ইয়াজ ব্যথায় হাত সরিয়ে নিল। একই তো আমার জিনিস চুরি করেছিস, আবার আমাকে কামড় দিচ্ছিস? তোর দাঁত আজকে আমি ভেঙে দেব, দাঁড়া। তুই আমার চুল ধরেছিস কেন? আমার চুল কি সরকারি পেয়েছিস? কত বড় সাহস, বড় ভাইকে তুই তুকারি করিস? বলেই আবার তেড়ে গেল আহির দিকে। মিনিটের মধ্যে আবার মারামারি লেগে গেল দুজনের। আরও রুমে এসেছিল ঘুমানোর জন্য। এদের মারামারি দেখে নিজের পায়ের স্যান্ডেল খুলে দুজনের দিকে ছুঁড়ে মেরে ঘর থেকে বেরিয়ে গেল। সে এখন রোহানির রুমে গিয়ে আরামে ঘুমাবে। আহি আর ইয়াজ মিনিট দুই চুপচাপ থেকে আবার শুরু করলো মারামারি। জুতো মারাতে তাদের কোনো প্রভাব পড়ল না। জুতোর বাড়ি তারা প্রায় খেয়ে থাকে। সেদিন আরুর সাথে এক ঘটনা ঘটল। আরু দৌড়ে রুদ্ধির রুমের দিকে যাচ্ছিল। অন্যদিকে রুদ্ধ নিজের রুম থেকে যেই বের হতে যাবে অমনি আরুর সাথে ধাক্কা খেয়ে দুজন ফ্লোরে গিয়ে পড়ল। রুদ্ধ ওপরে আরু তার নিচে, চোখ মুখ খিচে পড়ে রইল। অনাকাঙ্ক্ষিতভাবে দুজনের ঠোঁট কয়েক সেকেন্ডের জন্য মিলিত হলো। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুজনেই স্তব্ধ হয়ে রইল। আরুর গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল। রুদ্ধ কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। রুদ্ধ তড়িঘড়ি করে আরুর উপর থেকে উঠে পড়ল। আরু তখনও চোখ বন্ধ করে ফ্লোরে পড়ে রয়েছে। রুদ্ধ এবার একটা ধমক দিল। স্টুপিড, এখনো ফ্লোরে শুয়ে আছিস কেন? এভাবে সারাদিন থাকতে চাচ্ছিস? আরু এবার মিনমিন করে বলল, কিভাবে উঠবো? আমার শরীরের উপর 80 মনের বস্তা পড়েছিল, কোমর নাড়াতেই পারছি না। হোয়াট 80 মনের বস্তা? কিছুদিন পরে দিন রাত তোকে 80 মনের বস্তাকে সামলাতে হবে। তখন কি করবে? কি বলছেন? এক চড় দেব। ফ্লোরে শুয়ে চোখ বন্ধ করে ঢং করা হচ্ছে। পরপরই আরুর হাত ধরে টেনে তুলল। আরও আর কোনো দিকে না তাকিয়ে দৌড়ে নিজের রুমে চলে গেল। চড় খাওয়ার ইচ্ছে তার একদমই নেই। দেখতে দেখতে 7 দিন কেটে গেল। সবার জীবন সেই আগের মতোই চলছে। সেদিনের ঘটনার পর আরু লজ্জায় 2 দিন রুদ্ধর সাথে চোখ মেলাতে পারেনি। আজ 3 দিন ধরে রুদ্ধ ঢাকার বাইরে গিয়েছে। আরুর কিছুতেই মন বসছে না। রুদ্ধ কাছাকাছি না থাকলে কিছুই ভালো লাগে না। রুদ্ধ যে আরুকে ভালোবাসে এটা সে খুব ভালো করেই জানে।
কিন্তু লোকটা প্রকাশ করতে চায় না। এটাই হলো আসল সমস্যা। তবে সে রুদ্ধর মুখ থেকে কথা বের করেই ছাড়বে। সন্ধ্যায় ছোটরা ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে, বাড়ির গৃহিণীরা একপাশে বসে টিভি দেখছে। উফ, বিরক্ত লাগছে, লাইফে কোনো মজাই নেই, সেই একই জীবন। ইয়াজের কথা শুনে আরও তাল মেলালো। তার নিজেরও ভালো লাগছে না। আমার কাছে একটা প্ল্যান আছে, তোরা চাইলে বলতে পারি। ভাব নিয়ে কথাটা বলছে আহে। তার ভাব দেখে ইয়াজ মাথায় গাঁটটা মারল। আমরা উল্টো পাল্টা নাম্বারে কল দিয়ে মজা নিব, কেমন হবে? তুই কি মজা নিবি রে, একটুখানি পিচ্ছি। বলেই তার দিকে তেড়ে যেতে নিল ইয়াজ। আরও ইয়াজকে ধরে ফেলল। আরও আহের দিকে চোখ গরম করে তাকালো। দিন দিন বেশি পাকনা হয়ে যাচ্ছিস, তাই না? আরে আমি তো তোমাদের কথা বলছি, আমি কি এসব পারি নাকি? আমি শুধু দেখব। আরও আহের দিকে চোখ গরম করে তাকালো। দুজনের গরম চোখ দেখে কোনো রকম আমতামতা করে বলল। আরও আর ইয়াজ একটু ভেবেই রাজি হয়ে গেল। একটু মজা তো করাই যায় লাইফে। তবে বাদ সাজল রুহানি। সে বরাবরই এসব ব্যাপারে ভীতু টাইপের। তাছাড়া ফারেসের কানে যদি কথাটা কোনোভাবে যায় তবে কি হবে সেটা সে ভালো করেই জানে। কিন্তু তার বারণ কেউ শুনলে তো। সবাই মিলে রুহানিকেও টেনে নিয়ে গেল ছাদে। ছাদে গিয়ে চারজন গোল হয়ে বসলো। ছাদে আড্ডা দেওয়ার জন্য আগে থেকে তাদের জন্য আলাদা করে জায়গা ছিল। ইয়াজের একটা পুরনো সিম আছে। ইয়াজ সেটা তার ফোনে ঢুকিয়ে নিল। আরও এইবার ইয়াজের থেকে ফোন নিয়ে উল্টো পাল্টো 11 ডিজিটের নাম্বার টাইপ করে ইয়াজের কাছে দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? ওপাশ থেকে স্বল্প বয়সী এক নারীর কণ্ঠস্বর শোনা গেল। তোমার জামাই বলছি, সুইটহার্ট। ইয়াজের কথা শুনে আহি চোখ বড় বড় করে তাকালো। আরও আর রুহি মিলে ইয়াজের পিঠে চাপড় মারল। কিসব বাজে বকছেন? আপনি কোথা থেকে বলছেন? তোমার মনের ঘর থেকে বলছি সুইটহার্ট, একবার উঠে দিয়ে দেখোই না, আমাকেই পাবে। ও সুইটহার্ট, আমি তো তোমাকেই করছিলাম। তুমি তার মানে কলেজে প্রতিদিন আমার জন্য ওয়েট করো? মেয়েটার কথা শুনে আরও ইশারা ইয়াজকে হ্যাঁ বলতে বলছে। এই তো, তুমি আমাকে চিনতে পেরেছো, মনের একটা মিল আছে না আমাদের? বলেই হাসলো। হারামজাদা, তুই তাহলে সেই, তোর জন্য কলেজে গিয়ে শান্তি পাই না, প্রতিদিন বিরক্ত করিস। আবালের নাতি বা। বাকিটা না শুনেই আস্তাগফিরুল্লাহ বলেই ফোন কেটে দিল বেচারা। মেয়েটার গালাগালি শুনে আরও আহি রুহানি হেসে গড়াগড়ি খাচ্ছে। ইয়াজের মুখটা হয়েছে দেখার মতো। বেচারা গালিগুলো হজম করতে পারেনি। এবার আরুর পালা। আরও ভেবেছে মুখে রুমাল চাপা দিয়ে রুদ্ধকে কল করবে। অন্য মেয়ে ফোন করলে তার রিয়াকশন কেমন হবে সেটাই মূলত সে দেখতে চাইছে। আরও ওড়না মোটা করে ভাঁজ করে এরপর মুখে চাপা দিয়ে কল দিল রুদ্ধর নাম্বারে। বাকিরা এবার একটু চেপে চেপে বসলো। তারাও খুব এক্সাইটেড। প্রথমবার রিং হওয়ার পর পর কেটে গেল। তৃতীয়বারের বেলায় কলটা রিসিভ হলো। আসসালামু আলাইকুম, শেখ রুদ্ধ মাহতাব বলছে। আরও কণ্ঠটা একটু অন্যরকম করে ডেকে উঠল। জান। ওপাশ থেকে রুদ্ধ চুপ করে আছে, কথা বলছে না। কি হলো জান, কথা বলবে না? তোমাকে খুব মিস করছি জান। শেষের ডাকটা একটু টেনে টেনে বলল ইয়াজ। আহি মজা নিচ্ছে, আরোকে এটা সেটা শিখিয়ে দিচ্ছে। রুহানি ভয় পাচ্ছে তার ভাই যদি বুঝতে পারে তাহলে তারা শেষ। আমিও তোমাকে খুব মিস করছি জান। রুদ্ধর কথা শুনে আরও কাঁদো কাঁদো হয়ে গেছে। কাকে জান বলছে এই লোক? তাকে কি অন্য কারোর সাথে গুলিয়ে ফেললো? বাকিরা চোখ বড় বড় করে একবার আরুর দিকে তাকাচ্ছে তো একবার মোবাইলের দিকে তাকাচ্ছে। আরও কোনো রকম ঢোক গেলে বলল, বিয়ে কবে করবে জান? তুমি বললে আছে। বাবা, প্রেম উতলে পড়ছে। আরু আবার বলল, আচ্ছা, তুমি এখন কি করছো? তোমাকে মিস করছে। তাই? তাহলে চলো দেখা করি। দেখা কি করতেই হবে? ওকে, তোর পেছনে তাকাও। সবাই একসাথে পেছনে তাকিয়ে চমকে উঠল। ছাদের দরজায় হেলান দিয়ে স্বয়ং রুদ্ধ দাঁড়িয়ে আছে। এক হাত বুকে ভাঁজ করা, অন্য হাতে কানে মোবাইল ধরে রয়েছে। আরুকে চমকে তার দিকে তাকাতে দেখেই ভ্রু নাচালো। রুদ্ধকে দেখে সবাই ভয় চমকে উঠল। রুদ্ধকে এই মুহূর্তে এখানে কেউ আশা করেনি।
তার তো আজ এখানে আসার কথা নয়। আর এলো তো এলো, এরকম বাস দিতে হাজির হলো। ইয়াজ তো রীতিমতো দোগালে হাত চেপে দাঁড়িয়ে আছে। আরও একবার রুদ্ধর দিকে তাকাচ্ছে তো একবার হাতের ফোন দেখে ঢোক গিলছে। এখন তাকে কে বাঁচাবে? আসলাম শেখ শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছে। একটু আগেই অফিস থেকে ফিরেছে। রুমা বেগম স্বামীর জন্য চা নিয়ে এলেন। আসলাম শেখ স্ত্রীকে দেখে মৃদু হাসলেন। রুমা বেগম স্বামীকে চা দিয়ে পাশে বসলেন। শুনছেন, একটা কথা ছিল। বলে ফেলো। রুদ্ধটার তো বয়স হচ্ছে, এবার তো ওর বিয়ের ব্যাপারটা নিয়ে আগানো উচিত। তোমার ছেলে এখন বিয়েতে মত দিবে ভেবেছ? বিয়ের কথা বললে তো সাহেবের তালবাহানা শুরু হয়ে যায়। একবার বলেই দেখুন না, রুহানির তো বয়স হচ্ছে, ফারিসকে আর কতদিন অপেক্ষা করাবেন? এবার তো ওদের বিয়েটা সেরে ফেলতে হবে। বড় ভাইয়ের বিয়ে না দিয়ে বাড়ির বড় মেয়েকে তুলে দিই কী করে? তা তো বটেই। ঠিক আছে, আমি কথা বলবো। রুদ্ধ এগিয়ে এসেই ইয়াজের কান টেনে ধরল। ইয়াজ ব্যথায় আর্তনাদ করে উঠল। ভাইয়া ব্যথা পাচ্ছে, প্লিজ ছাড়ো। চুপ। পরপর আরুর দিকে কটমট করে চেয়ে বলল, তোকে তো বড় দেখছি, আগে প্রথম শাস্তিটা দিয়ে নে, এরপর বোঝাবো তোকে। পরপর রুহানি ও আহির দিকে তাকিয়ে ধমক দিল। আহির চোখ ছলছল করে উঠল। বড় ভাইয়া তাকে বকে না খুব একটা, যখন বকে তখন চোখ দিয়ে নাক দিয়ে পানি বের হবেই। রুদ্ধ সবটাকে ছাদে এক পায়ে কানে ধরে দাঁড় করিয়ে রাখলো। 1 ঘন্টার আগে যেন একটার পা মাটিতে না পড়ে। রুদ্ধর কলাশায় সে ছাদের একপাশে গিয়ে কথা বলতে লাগলো। 4 জন পাশাপাশি কান ধরে দাঁড়িয়ে আছে। ইয়াজাহির পায়ে এক ধাক্কা দিল। তোর জন্য হয়েছে সব। আহিও এবার ইয়াজের পিঠে খোঁচা দিয়ে বলল, তোমরা রাজি হয়েছো কেন তখন? যত দোষ আহি ঘোষের হয়েছে, তাই না? রুহানি ফিসফিস করে বলল, তুই ঘোষ হলি কবে থেকে? আরে এটা কথার কথা বলেছি। উফ, তোরা চুপ কর তো। এই জন্য আমি আগে মানা করেছিলাম। কি লজ্জায় পড়লাম। ছি ছি ছি। আরুর কথা শুনে সবাই আকাশ থেকে পড়ল। এই মেয়ে কখন মানা করলো? উল্টো ওই তো বেশি লাফিয়েছে। ইয়াজ হতবাক হয়ে প্রশ্ন করল, তুই কখন মানা করেছিস? করেছি, তোরা শুনতে পাসনি। আরুর চটপটে উত্তর। ওদের ফিসফিস শব্দ শুনে রুদ্ধ বিরক্ত হলো। কান থেকে ফোন সরিয়ে ধমকে উঠল সবটাকে। সবাই আবার আগের মতো ভদ্র হয়ে দাঁড়ালো। রুদ্ধ পেছন ঘুরলেই ওরা পা নামিয়ে রাখলো। গুনে গুনে পাক্কা 15 মিনিটে রুদ্ধের কথা শেষ হলো। এসে সবটাকে আরো কয়েকটা ধমক দিয়ে ঘরে পাঠিয়ে দিল। সবাই চলে গেলেও আরও যেতে পারল না। রুদ্ধ আরুর হাত শক্ত করে চেপে ধরে আছে। ওরা চলে যেতেই রুদ্ধ আরুর হাত ধরে মুখোমুখি এনে দাঁড় করালো। আরু চোখ নিচের দিকে নামিয়ে রেখেছে। যা। রুদ্ধর কণ্ঠে স্পষ্ট ঠাট্টার আভাস পাওয়া যাচ্ছে। কি হলো, চুপ কেন? আমার দিকে চোখ তুলে থাকা। রুদ্ধর কণ্ঠে এখন কোনো রাগ নেই, একদম শান্ত সে। আরু ধীরে ধীরে চোখ তুলে দেখলো রুদ্ধ মিটিমিটি হাসছে। আরু রুদ্ধর এই রূপ দেখে অবাক হলো। আপনি হাসছেন? তো কি কান্না করবো তোর মতো? আমি কখন কান্না করলাম? তো কান্না করার জন্য নির্দিষ্ট কোনো সময়ের প্রয়োজন আছে? একটু কিছু বললেই তো ট্যাপ চালু হয়ে যায়। আরু মুখ ফোলালো। রুদ্ধ আরুর গাল দুহাতে টেনে দিল। আরু ব্যথা পেয়ে মুখ ফুলিয়ে গাল ডলতে লাগলো। রুদ্ধ আরুর কিউট মুখটা দেখে হেসে ফেলল। হঠাৎ কিছু মনে পড়ায় আরুর হাত বেশ জোরেই চেপে ধরল। তারপর হিসিয়ে বলল, এইভাবে আর কতজনকে কল করেছিস? আহ, ব্যথা পাচ্ছি, ছাড়ুন। কাউকে না, শুধু আপনাকে করেছি। মিথ্যে বলছিস? মিথ্যে কেন বলবো, সত্যি বলছি। ছাড়ুন প্লিজ। রুদ্ধ হাত ছেড়ে দিল। আরু হাত জ্বলতে লাগলো। রুদ্ধর এবার অনুশোচনা হলো, রাগ উঠলে তার মাথা ঠিক থাকে না। রুদ্ধ আরুর হাত টেনে নিল, আলতো করে জায়গাটাতে হাত বলিয়ে দিল। এরপর খুব নরম স্বরে বলল, শোন আরু, তোর গন্তব্য যেন আমি পর্যন্ত শেষ হয়। এর বাইরে যদি কোনো কিছু দেখতে পাই তাহলে আমার থেকে খারাপ আর কে হবে না। বলেই হাত ছেড়ে দিল। আমার জন্য 1 কাপ কফি করে নিয়ে আয়। আরো শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। রুদ্ধর কথাটা বোধগম্য হতেই ঠোঁটে মুচকি হাসি ফুটে উঠল।
আমি তো এইটাই চাই রুদ্র ভাই, আমার সমস্ত গন্তব্য শুধুমাত্র আপনাতেই শেষ হোক। রুদ্ধ যেতে যেতে আরুর কথা শুনে মাঝপথে দাঁড়িয়ে গেল। তার ঠোঁটেও হাসি ফুটে উঠল। পেছনে না ঘুরেই ছাদের দরজা দিয়ে বেরিয়ে গেল। পুরো রুমে অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। জানালার ফাঁক দিয়ে সামান্য আলো রুমে প্রবেশ করছে। পিঠ পর্যন্ত পাতলা সাদা চাদর জড়িয়ে রুদ্ধ ঘুমিয়েছিল। হঠাৎ নূপুরের রিনরিনে আওয়াজে রুদ্ধর ঘুম হালকা হয়ে গেল। উপর থেকে এবার সোজা হয়ে শুয়েছে। দরজাটা এবার একটু একটু করে ফাঁক করা হচ্ছে। এবার দরজার ফাঁক দিয়ে খুব চেনা পরিচিত প্রিয় একটা মুখ উকি দিল। রুদ্ধকে দরজার দিকে তাকিয়ে থাকতে দেখে আরো থতমত খেয়ে মুখ সরিয়ে নিল। সময় নিয়ে নিজেকে ঠিকঠাক করে এবার দরজায় টোকা দিল। আসতে পারি? অর্ধেক তো চলে এসছিস, বাকিটুকুও চলে আয়। রুদ্ধর কণ্ঠে স্পষ্ট বিদ্রুপ। আরো ভেঙচি কেটে ভেতরে এলো। বড় মা আপনাকে ডাকতে পাঠিয়েছে। আসছে। আরু উসখুস করতে লাগলো এবার। হয়তো পায়ের শব্দ তুলে রুদ্ধর মনোযোগ ঘোরাতে চাইছে। এটা পরে আমাকে কেমন লাগছে রুদ্র ভাই? আরও এবার সরাসরি প্রশ্ন করেই ফেলল। রুদ্ধ আরুর পায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, মনে মনে বলল ভয়ঙ্কর সুন্দর। তবে মুখে বলল ভালো লাগছে। শুধু ভালো? আরুর আরো কিছুটা প্রশংসা আশা করেছিল রুদ্ধর থেকে। খারুস একটা, আমার প্রশংসা করতে গেলে ওনার শব্দের ভান্ডার ফুরিয়ে যায়। কি বিড়বিড় করছিস? কিছু না তো। তোর মামাতো ভাই আছে না একটা, কি জানো নাম? আপনি ওনার নাম ভুলে গেছেন? ওনার নাম তো রোহান। কথাটা বলার সময় আরুর মুখটা বেশ উচ্ছ্বাসিত দেখালো। রুদ্ধর মুখটা থমথমে হয়ে গেল। বেড থেকে উঠে আরুর মুখোমুখি দাঁড়ালো। আজ যেন তোকে বেশি হাহা হিহি করতে না দেখি। আর বাড়ি রুম থেকে বের হওয়ার প্রয়োজন নেই। মামা মামি আসবে আর আমি রুম থেকে বের হব না, বিষয়টা খারাপ দেখাবে না? শুধু কি মামা মামির জন্য কথাটা বলছিস? কথাটা হেসে হেসে বলল। আরও বুঝলো রুদ্ধ রেখে যাচ্ছে। আর কেন রেগে যাচ্ছে সেটাও সে ভালো করেই জানে। এই সুযোগ কি সহজে হাতছাড়া করা যায়? আরও এবার রুদ্ধর থেকে খানিকটা পিছিয়ে গেল। রুদ্ধ ভ্রু কুঁচকে আরুর দিকে চাইল। কি করতে চাইছে ও? মামা মামি তো আজই আসছে, সঙ্গে রোহান ভাইয়া এতদিন পরে আসছে, তার সাথে জমিয়ে আড্ডা দিতে হবে না? কথাটা বলেই ফো দৌড়। রুদ্ধ পেছন থেকে আরও বলে ধমকে উঠল। আরও সে ধমক শুনলে তো সে অনেক আগেই রুদ্ধ রুম পেরিয়ে গেছে। বাড়িতে আজ নানা পদের রান্নার আয়োজন চলছে। আজ অনেকদিন পর মিতা বেগমের বাপের বাড়ির লোকজন আসছে। ভালো মন্দ রান্নার আয়োজন করতে হবে না? রুমা বেগম রোস্টে মশলা মেখে মেরিনেট করে রাখছে। মিতা বেগম মশলা পেস্ট করছেন। আরও রান্নাঘরে এসে মা চাচিদের কাজে মনোযোগ দিয়ে দেখল। আরও মা চাচিদের কাজ দেখছে আর কিছু ভেবে চলেছে। মা, পায়েসটা আমি রান্না করি? একদম না, আজ বাড়িতে মানুষজন আসছে, আজ আর তোমাকে রান্না নষ্ট করতে হবে না। আরুর মুখটা চুপসে গেল। এমনি সারাদিন কাজ করে না বলে মা ভুগতে থাকে। কাজ করতে গেলেই বলবে এটা পারবে না ওটা পারবে না। আরও এবার বড় মায়ের দিকে তাকালো। থাক না, করতে দে ওকে। এখন থেকে না করলে শিখবে কিভাবে? কদিন পর শ্বশুরবাড়ি যেতে হবে না? আরু লজ্জা পেয়ে বিড়বিড় করলো। এটাই তো আমার শ্বশুর বাড়ি। ঠিক আছে, রান্না করিস, তবে আমাদের রান্না হয়ে গেলে তারপর। এখন এখানে কিছু এলোমেলো করা চলবে না, অনেক কাজ আছে এখন। আচ্ছা। আরু খুশি মনে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। আজ পায়েস রান্না করে রুদ্ধকে চমকে দিবে। রান্নাঘর এখন ফাঁকা। পায়েস রান্নার যা যা প্রয়োজন মিতা বেগম সব গুছিয়ে দিয়ে গেছেন। আরুর সাথে আহিও এলো রান্নাঘরে। আরুর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর পণ্ডিতের মতো আরুকে এটা সেটা বলছে। আরু ওকে আপাতত পাত্তা দিচ্ছে না। সে মন দিয়ে পায়েস বানাতে ব্যস্ত। দুধ ঘন করে জাল দিয়ে নিল, এরপর তাতে এলাচের গুঁড়ো দিল। ভেঙে রাখা চালগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিল। চাল ফুটে গেলে তাতে গুড় ও গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিল। রুদ্ধর গুড়ের এই পায়েসটা খুব পছন্দের। পায়েসটা ঘন হয়ে আসতেই বড় বাটিতে ঢেলে ঠান্ডা করলো। এরপর সেটা ফ্রিজে রেখে এলো। আহি ভেবেছিল আরও হয়তো রান্নাঘর এলোমেলো করে ফেলবে, তবে আরুকে তো গুছিয়ে কাজ করতে দেখে বেশ অবাকই হয়েছে। পুরোটা সময় সে আরুর কাজ দেখে গেল। রান্নাটা শেষ হতেই সে ছুটল রুহানের রুমে।
বাড়িতে অতিথিরা চলে এসেছে আরও ৮ ঘন্টা আগেই। আরও সাবান নিয়ে নিচে নামলো। বড়রা সবাই সোফায় বসে কথা বলছে। রুদ্ধ সৌজন্যতার জন্য সামনে বসে টুকটাক কথা বলছে। মুখটা অত্যন্ত গম্ভীর হয়ে আছে। তার কারণও আছে অবশ্য। রুদ্ধর ঠিক বিপরীত সোফাতেই রোহান আহির সাথে কথা বলছে আর ওকে খেপাচ্ছে। ওদের কাণ্ড দেখে বড়রাও হাসছে। ওদের দিকে ইয়াজ বিরক্তি নিয়ে তাকিয়ে আছে। তার এইসব আধিক্যতা মনে হচ্ছে। আরও আসাতে সবার চোখ তার দিকেই পড়ল। শাওয়ার নেওয়ার কারণে মুখটা অত্যন্ত স্নিগ্ধ লাগছে। রুদ্ধ এক ধ্যানে কতক্ষণ আরুর দিকে তাকিয়েছিল। আরও এসে সবার আগে রুদ্ধর দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। এরপর মামা মামিকে সালাম দিল। মামি ইরিনা বেগম তাকে জড়িয়ে ধরে আদর করে দিল। তোর পড়াশোনা কেমন চলছে মা? ভালো মামা। বাড়িতে কেউ এলেই পড়ার কথা বলবে, কি এক জ্বালা। এইচএসসিতে ভালো ফলাফল করবে তো? ইনশাল্লাহ। রোহান আরুকে দেখে মুচকি হাসলো। তার পাশে এসে বসতে বলল। আরু ভয়ে ভয়ে রোহানের এক পাশে গিয়ে বসলো। ভয়ে সে রুদ্ধর দিকে তাকাতে পারছে না। নিশ্চয়ই রুদ্ধ চোয়াল শক্ত করে তার দিকে তাকিয়ে আছে। আরু রোহানের পাশে গিয়ে বসতেই রুদ্ধর হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। পুরো ড্রয়িং রুম জুড়ে কথার শব্দ শোনা যাচ্ছে। বাড়ির পুরুষরা নিজেদের মাঝে আলাপ আলোচনা করতে ব্যস্ত। কখনো নিজেদের ব্যবসা নিয়ে, আবার কখনো দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনায় মগ্ন তারা। আরুর মামি ইরিনা বেগম বাড়ির গিন্নিদের সঙ্গে কাজে হাত লাগিয়েছেন। ডাইনিং টেবিলে খাবার সাজাতে সাহায্য করছেন। তাদের আজ এই বাড়িতে আসার একটা উদ্দেশ্যও রয়েছে। তাদের বড় মেয়ে পিহু এবার অনার্স 3rd ইয়ারে পড়ছে। আনুষ্ঠানিকভাবে তার বিয়ে ঠিক হয়েছে। তাই এই বাড়ির সকলকে আমন্ত্রণ করতে এসেছেন। আরুর মামা রেদওয়ান চৌধুরী কথায় কথায় রুদ্ধকে এটা সেটা বলছেন। তবে রুদ্ধর সেদিকে কোনো ধ্যান নেই। সে দাঁতে দাঁত চেপে কোনো রকম রাগ নিয়ন্ত্রণ করে বসে আছে। তার নজর ঠিক সামনের সোফার দিকে নিবদ্ধ, যেখানে আরও রোহান আর আহি বসে আছে। রোহান আরুকে প্রশ্ন করছে আর আরু সৌজন্যতার খাতিরে উত্তর দিচ্ছে। এখান থেকে উঠতেও পারছে না। এখন উঠে গেলে খারাপ দেখাবে না ব্যাপারটা? তবে রুদ্ধকে তার ভীষণ ভয় করছে। একা পেলে না জানি তাকে কি শাস্তি দেয়। মাত্র গোসল করে এলে? জি। তোমাকে খুব স্নিগ্ধ লাগছে দেখতে। রোহান আরুর দিকে তাকিয়ে বলল। আরুর খুব অস্বস্তি হলো। বেশ কথাটা শুনে আর চোখে রুদ্ধর দিকে তাকালো। একবার রুদ্ধ তাদের দিকে তাকিয়ে রাগে ফুঁসছে। তুমি তো আমাদের বাসায় একদম আসো না আরো। সে কবে এসেছিলে লাস্ট? পিহু তোমাকে খুব মিস করে। এবার যাব। আপুর তো সামনে বিয়ে, যেতে তো হবে। আরো খুশি মনে বলল কথাটা। আমাদের সাথে চলো। রোহান বেশ আশা নিয়ে বলল আরুকে। আরও আটকে উঠল। না না, এখন কি করে যাব? আমার কলেজ আছে না। ও হ্যাঁ, তাই তো। তোমার পড়াশোনা কেমন চলছে? আপনিও শুরু করবেন না প্লিজ। দেখা হলেই শুধু সবাই পড়ার কথা জিজ্ঞেস করে। আরুর মুখের ভঙ্গিমা দেখে রোহান হেসে ফেলল। আচ্ছা বেশ, তোমাকে আর পড়ার কথা জিজ্ঞেস করছি না। খুশি? আরও ওপর নিচ মাথা দোলালো। আপু তো আস্তে একটা ফাঁকিবাজ, পড়াশোনার নামই শুনতে পারে না। তুই চুপ থাক, নিজে যেন পড়ে উল্টে ফেলেছিস। তোর মতো পরীক্ষায় বাকিটা শেষ করার আগেই আরও রোহানের ওপর দিয়ে কিছুটা ঝুঁকে আহির মুখ চেপে ধরল। অসাবধানবশত আরও খেয়াল করেনি রোহানের হাতের কনুয়ের সাথে আরুর হাত স্পর্শ করল। রুদ্ধ এবার আর সহ্য করতে পারল না। তৎক্ষণাৎ আরুর নাম ধরে ধমকে উঠল। রোহান এত সময় ধরে খুব কাছ থেকে আরুর মুখটা দেখছিল। রুদ্ধর ধমক শুনে সে নিজেও চমকে উঠল। আরু ভয়ে কেঁপে উঠল, বসা থেকে দাঁড়িয়ে গেল। বাড়ির সবার নজর এবার রুদ্ধর দিকে পড়ল। আসলাম শেখ এবার অসন্তুষ্ট গলায় রুদ্ধকে বলল, কি হয়েছে? ওকে এভাবে ধমকে উঠলে কেন? রুদ্ধ কিছু বলল না। হাড়হিম করা দৃষ্টিতে আরুর দিকে তাকিয়ে রয়েছে। আরও একবার সেই দৃষ্টি দেখে চোখ তোলার সাহস পায়নি। তার হৃৎপিণ্ড লাফাচ্ছে। রুদ্ধর থেকে জবাব না পেয়ে আসলাম শেখ বিরক্ত হলেন। তার ছেলের মতো তারা ছেলে তাদের পরিবারে আর একটিও নেই। এবার মিতা বেগম বলে উঠলেন, নিশ্চয় আবার কিছু করেছে। ছেলেটা তো আর এমনি এমনি ধমকে উঠবে না। আরও মনে মনে বলল,
চেপে যা ভাই, আমার বাক্যে আর খ্যাপাস না। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, এবার সবাই খেতে চলো। ওদের ছোটদের ব্যাপার ওদেরই বুঝতে দাও। রুমা বেগমের কথা শুনে কেউ আর মাথা ঘামালেন না, সবাই খাবার টেবিলের দিকে হাঁটা দিল। রুদ্ধ শেষবারের মতো আরুর দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকালো। এরপরে বরফ শীতল কণ্ঠে বলল, খেতে আয়। বলেই গটগট করে হেঁটে চলে গেল। আরু আর কোনো দিকে না তাকিয়ে রুদ্ধর পেছনে ছুটল। রোহান ওদের যাওয়ার দিকে তাকিয়ে রইল, তার দৃষ্টিতে সন্দেহ স্পষ্ট। মা বাবার সাথে দ্রুত কথা বলবে ভাবল। ডাইনিং টেবিলে নানা রকমের খাবারের সমাহার, বিভিন্ন ধরনের আইটেম দিয়ে টেবিল ভরিয়ে ফেলা হয়েছে। আরও এবার খুশি মনে তার বানানো পায়েস ফ্রিজ থেকে বের করে টেবিলে রাখল। রুমা বেগম বললেন, আজ কিন্তু আমাদের আরও সবার জন্য পায়েস বানিয়েছে। রুদ্ধর রাগটা এবার কিছুটা কমে এলো। মেয়েটা পায়েস রান্না করেছে, রান্নাটা নিশ্চয়ই তার জন্যে করেছে। তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না। আর রুদ্ধর দিকে আর চোখে তাকালো, লোকটা কোনো প্রতিক্রিয়াই দেখালো না। তাই নাকি? আমার আম্মা রান্না করেছে, তাহলে খুব ভালোই হবে। বাবার কথা শুনে আরও হাসলো। পায়েস দেখতে খুব সুন্দর হয়েছে, সবাই খুব প্রশংসা করলো। এর মাঝে রোহান ফট করে বলে ফেলল, পায়েস তো আমার খুব পছন্দের, আরও নিজের হাতে বানিয়েছে, এখন তো আরো বেশি করে খেতে হবে। আরও একবার রুদ্ধর দিকে তাকালো। এখনই এটা বলতে হলো, যার মুখ থেকে শুনতে চাচ্ছে সেই তো কিছু বলছে না। সবাই যে যার মতো আগে চেয়ারে বসে পড়েছে। রোহানের পাশের টেবিলটাই একমাত্র খালি ছিল। আরও বসবে কি বসবে না ভাবছিল। এর মধ্যেই ছোট মায়ের কথা শুনে আরও রোহানের পাশের চেয়ারটাতেই বসে পড়ল। রোহানের পাশে বসেও তার আরেক জ্বালা হয়েছে। এই ছেলেটাকে তার যে কি করতে মন চাচ্ছে, এত মানুষ থাকতেও আরুকে এটা সেটা এগিয়ে দিতে বলছে। আরুই বা কি করবে? যতই হোক বাড়িতে অতিথি, সে তো না করতে পারে না। তবে সেসব রুদ্ধ বুঝলে তো, যতবার সে রোহানকে খাবার এগিয়ে দিচ্ছে অমনি রুদ্ধ এমনভাবে তাকাচ্ছে যেন তাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। আরু আর তাকানোর সাহস করেনি। খাওয়া দাওয়া প্রায় শেষের পর্যায়ে চলে এলে রুমা বেগম বাটিতে পায়েস বেড়ে দিল সবাইকে। রুদ্ধর সামনে দিতে রুদ্ধ বলল, খাবো না। আরুর হাসি মুখটা দপ করে নিভে গেল। ওমা, খাবি না কেন? তোর তো এটা পছন্দের। মুড নেই বলেই থমথমে মুখে উঠে চলে গেল। আসলাম শেখ অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়লেন। এ ছেলের কখন কি হয় বোঝা মুশকিল। আরুরও কোনো রকম খেয়ে উঠে চলে গেল। তার উপর রাগ করে নিশ্চিত রুদ্ধ এরকম করলো। রুদ্ধ তো কখনোই তাকে কোনো কিছু নিয়ে ফিরিয়ে দেয়নি। আরও এক বাটি পায়েস নিয়ে রুদ্ধর রুমে উকি দিল। রুদ্ধ কপালে এক হাত চেপে শুয়ে আছে। আর দরজায় দুটো টোকা দিল। রুদ্ধর কোনো রেসপন্স পাওয়া গেল না। আরও এবার দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। রুদ্ধর সামনে গিয়ে মৃদু শব্দ করলো, তাতেও রুদ্ধর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আরও এবার সাহস করে রুদ্ধর চুলে হাত রাখলো। রুদ্ধ ছুঁড়ে ফেলার মতো করে আরুর হাত ঝাড়া দিল। আরু নিজেকে সামলে কোনো রকম স্থির হয়ে দাঁড়ালো। চোখটা ছলছল করে উঠল। রুদ্ধ বেগ থেকে উঠে এসে আরুর গাল শক্ত করে চেপে ধরল। চুপ করে শুয়েছিলাম, ভাল লাগছিল না। এখানে কেন এসছিস? স্পিক আপ। শেষের কথাটা চেঁচিয়ে বলল। আরু কেঁপে উঠল। শান্ত হন, আপনার জন্য পায়েস নিয়ে এসেছিলাম। যার জন্য রেঁধেছিস তাকে গিয়ে খাওয়া, আমার কাছে কে? এবার আরুর গাল ছেড়ে শক্ত করে আরুর হাত চেপে ধরল। আরু শখ করে আজ কাচের চুড়ি পরেছিল। এইগুলো রুদ্ধই তাকে মেলা থেকে কিনে দিয়েছিল। কয়েকটা চুড়ি ভেঙে আরুর হাত কেচে গেল। রুদ্ধ সেদিকে খেয়াল হলো না। আরু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। সে হাসি ঠাট্টা কখন করলো? তার বলা সামান্য কথাটাকে কোথায় টেনে এনেছে এই লোক? আহি খাবার খেয়ে এসেছিল কিছু সময় হাঁটাহাঁটি করতে। আজ খাবারটা একটু বেশি হয়ে গেছিল তার। হঠাৎ খেয়াল হলো সে বাগানে একা নয়, ইয়াজও রয়েছে। ইয়াজ বাগানের এক কোণে চেয়ারে বসে মোবাইল চালাচ্ছে। তার ধ্যান জ্ঞান সমস্ত মোবাইলে নিবদ্ধ। আশেপাশে কি হচ্ছে সে খবর নেই। আহির মাথায় তৎক্ষণাৎ দুষ্ট বুদ্ধির উদয় হলো। সে গিয়ে বাগানের গাছে পানি দেওয়ার পাইপ নিয়ে এলো। এরপর খুব সাবধানে পা টিপে টিপে
ইয়াজের পেছনে গিয়ে ইয়াজের পিঠে পানি দিয়ে ভিজিয়ে দিল। নিজের শরীরে এভাবে পানি পড়ায় ইয়াজ চেয়ার থেকে উঠে আহিকে দেখে রাগে কটমট করে উঠল। ইয়াজকে উঠতে দেখেই আহি দৌড় লাগালো, তবে ইয়াজের সঙ্গে দৌড়ে পেরে ওঠে তার কোনো কাজই সম্ভব হয়নি। আজও হলো না। মিনিটের মাঝেই ইয়াজ তাকে ধরে ফেলল, চুলের গোছা শক্ত করে চেপে ধরল। ব্যথায় আহির চোখে পানি এসে গেল। বেয়াদব, আমার গায়ে পানি দিয়েছিস কেন? এখন দেখ কেমন লাগে। ছাড়ো প্লিজ। পারলে ছাড়িয়ে নে। বলে চুল আরো শক্ত করে চেপে ধরল। আহি এবার ইয়াজের পায়ে পাড়া দিল। ইয়াজ মোটেই প্রস্তুত ছিল না, ব্যথায় নাক মুখ কুচকে নিল। আহি এবার ইয়াজের হাতে জোরে কামড় বসালো। ইয়াজ বুঝি থেমে থাকবে? ইয়াজ আহির হাত টেনে কামড়ে ধরল। ব্যথার সঙ্গে সঙ্গে আহির শরীরে এক অদ্ভুত শিরশিরানি বয়ে গেল। আহি চোখ খিচে নিল। প্রতিবাদ করার শক্তি আপাতত হারিয়ে ফেলেছে। ইয়াজের কিছু মনে পড়ায় আহিকে ছেড়ে দিল। সে নিজেও অপ্রস্তুত হয়ে পড়ল। হাত দিয়ে মাথা চুলকালো, এরপর কোন দিকে না তাকিয়ে চলে গেল। আহি নিজের হাতের দিকে তাকিয়ে রইল, যেখানে ইয়াজের দেওয়া কামড়ের চিহ্ন রয়ে গেছে। রুদ্ধ আরুর হাত ধরে টেনে দরজা পর্যন্ত নিয়ে যেতেই রুদ্ধর হুঁশ ফিরল। কি করছে এটা সে? রাগ উঠলে কেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। এবার আরুর দিকে তাকালো। ইস, কিভাবে কাঁদছে! অনেক কষ্ট পেয়েছে, তাই তো এভাবে কাঁদছে। রুদ্ধ আরুর হাত ছেড়ে দিল তৎক্ষণাৎ। আরু নিচের দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে টপাটপ পানি পড়ছে। রুদ্ধ দীর্ঘশ্বাস ছাড়ল, এরপর খুব নরম স্বরে বলল, আরু। আরু জবাব দিল না, আর না চোখ তুলে তাকালো রুদ্ধর দিকে। তার দৃষ্টি মেঝেতে নিবদ্ধ। রুদ্ধ পুনরায় তার নাম ধরে ডাকলো। অরুণিতা। আরুর বুকের ভেতরটা কেঁপে উঠল, তবে অভিমানে রুদ্ধর ডাকে সাড়া দিল না। রুদ্ধর এবার নিজের হাতের দিকে খেয়াল হলো। হাতে খুবই সামান্য রক্ত লেগে আছে। রুদ্ধ তড়িঘড়ি করে আরুকে টেনে বেডে বসিয়ে দিল। এরপর বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করলো। আরু পুরোটা সময় রুদ্ধর কার্যকলাপ দেখতে লাগলো। ভীষণ অস্থির দেখাচ্ছে মানুষটাকে। চুলগুলো এলোমেলো, শার্টের ওপরের দুটো বোতাম খোলা। রুদ্ধ বিছানায় বসে খুব যত্ন করে আরুর হাতে ব্যান্ডেজ করে দিল। এতক্ষণ পরে আরও এবার মুখ খুলল। ছাড়ুন, অনেক হয়েছে, এত দরদ দেখাতে হবে না। খুব ব্যথা হচ্ছে, তাই না? না, খুব আরাম লাগছে। আমার হাত ছাড়ুন। আরু মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। রুদ্ধ এক হাতে আরুর গাল আলতো করে চেপে তার দিকে ঘুরিয়ে নিল। সরি। রুদ্ধর কণ্ঠে স্পষ্ট অনুতাপ। আরু অবাক হলো। কি বললেন? রুদ্ধ দু আঙ্গুলের সাহায্যে আরুর মুখের হা বন্ধ করে দিল। এত অবাক হওয়ার কিছু হয়নি। আমার ভুলে তুই কষ্ট পেয়েছিস, তাই বলেছি। আরু ফুঁসে ওঠার মতো রুদ্ধর হাত ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। আপনি সবসময় আমাকে কষ্ট দেন। বলতে বলতে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। রুদ্ধ আরুর মুখোমুখি দাঁড়িয়ে আরুর চোখের পানি মুছিয়ে দিল। আর হবে না, তোকে আর কষ্ট দেব না। আরু রুদ্ধের চোখে চোখ রাখলো। দুজনের চোখে অনেক অপ্রকাশিত কথা, যা তারা কেউ মুখে প্রকাশ করতে পারছে না, তবে চোখে চোখ ঠিকই পড়ে নিল। তোকে রেহানের সাথে হা হা হি হি করতে বারণ করেছিলাম না? ওনারা এতদিন পরে এসেছেন, তাই তো একটু কথা বলেছি। একটু কথা? রুদ্ধ চোখ রাঙালো। সরি, একটু বেশি হয়ে গেছে, আর বলবো না। ওদের বাড়ি থাকতে যাবে একা একা? না না, একদমই না। গুড। রুদ্ধর এবার আরুর নিয়ে আসা পায়েসের বাটি নিয়ে বেডে বসলো। আরুকে ইশারা করলো পাশে বসতে। আরু কোনো দ্বিরুক্তি না করে রুদ্ধর পাশে গিয়ে বসলো। এক চামচ পায়েস মুখে দিয়ে চোখ বন্ধ করে ফেললো। ভীষণ টেস্টি হয়েছে পায়েসটা। আরু রুদ্ধের মুখের দিকে তাকিয়েছিল। এত সময় রুদ্ধর মুখই বলে দিয়েছে খেতে ভালোই হয়েছে। রুদ্ধ এবার এক চামচ আরুর মুখের সামনে ধরলো। আরু খেয়ে নিল। এভাবে রুদ্ধ খেতে লাগলো, সাথে আরুকেও খাইয়ে দিতে লাগলো। খেতে খেতে আরুর কিছু মনে পড়ায় মুখটা কাঁদো কাঁদো হয়ে গেল। রুদ্ধ তার মুখের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালো। কি করেছে? আপনি আমার চুড়িগুলো ভেঙে ফেলেছেন। এগুলো আমার কত পছন্দের ছিল আপনি জানেন।
আরুর মুখ দেখে মনে হচ্ছে এখনই আবার কেঁদে ফেলবে।